আচ্ছা, আজকে আলোচনা করছি শব্দ ও পদ। দেখো, শব্দ ও পদ কিন্তু আমাদের উম, খুব ইম্পর্টেন্ট। শব্দ যেটা হচ্ছে আমাদের একটু আলোচনা করি। শব্দ হলো বর্ণ বর্ণ মিলিত হয়ে যেটা গড়ে উঠছে সেটাকে আমরা বলি শব্দ, তাই তো? এবং সেই শব্দ প্রয়োগ করি আমরা, মানে আমাদের মুখের মাধ্যমে, বাগধ্বনি, যেটাকে ধ্বনি ধ্বনি বলা হয়। ধ্বনি যখন মুখে বলছি সেটা হয়ে যাচ্ছে ধ্বনি, আর লিখছি যখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ, এবং সেটাকে আমরা বলবো শব্দ। ধ্বনি ধ্বনি মিলিত হয়ে হচ্ছে শব্দ, বর্ণ বর্ণ মিলিত হয়ে হচ্ছে শব্দ। এবং আমরা যখন লিখছি তখন সেটা শব্দ বর্ণমালায় প্রকাশ পাচ্ছে, এবং শব্দ এক একটা শব্দ, যেমন আমি কাল স্কুলে যাব, আমি একটা শব্দ, কাল একটা শব্দ, স্কুলে একটা শব্দ, যাব একটা শব্দ। এবার এই একটা যে সেন্টেন্স হলো, সেন্টেন্সের মধ্যে কিন্তু শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হবে তখন কিন্তু সেটা পদ আকারে পদ হয়ে যাবে। শব্দের সাথে বিভক্তি যুক্ত হলেই কিন্তু পদ হয়ে যাবে। এবার বিভক্তি দেখো কত রকমের আছে। বিভক্তি হচ্ছে আমাদের উন্তস্ত শূন্য বিভক্তি, প্রথমেই হবে শূন্য বিভক্তি, তারপরে হবে র বিভক্তি, তারপর হবে তে বিভক্তি, এ বিভক্তি, কে বিভক্তি, তারপর হবে আমাদের অন্তস্থ বিভক্তি। এইগুলো হচ্ছে আমাদের বিভক্তি। এবার শূন্য বিভক্তি কোনটা? সব বাক্যেই যে শূন্য মানে অন্তস্থ বিভক্তি থাকছে, বা আমাদের বিভক্তি বা তে বিভক্তি বা কে বা এ বিভক্তি থাকছে, তা কিন্তু নয়। সব বাক্যে কিন্তু থাকছে না, থাকছে শূন্য বিভক্তি। যেখানে ওই বিভক্তিগুলো থাকছে না সেখানেই থাকছে শূন্য বিভক্তি। যেমন আমি কাল স্কুলে যাব, স্কুলেতে কিন্তু এ বিভক্তি আছে, ঠিক আছে? সুতরাং স্কুলে কথাটা শব্দ নয়, পদ হয়ে যাচ্ছে। এই বাক্যে ব্যবহৃত হলেই কিন্তু সেটা বিভক্তিযুক্ত হয়ে যায় এবং সেটা শব্দ থাকে না, পদ হয়ে যায়। এবার দেখো, কাল যে কথাটা, কাল কথাটার মধ্যে কিন্তু শূন্য বিভক্তি আছে। আমরা কি কয়াকা ল কাল, সেটাকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো লাস্টে, মানে শেষে, লয়ের শেষে অস্বরধ্বনি আসছে, তাই তো? ভাঙবো সেটা কিভাবে? কয়ে হসন্ত যুক্ত আ যুক্ত লয় হসন্ত যুক্ত অ, সেটাকে আমরা কিন্তু শূন্য বিভক্তির আন্ডারেই ফেলবো। কাল শূন্য বিভক্তি। আমি আমি শব্দটাতেও কিন্তু শূন্য বিভক্তি আছে, কিন্তু কখনোই সেটা হর্ষই তো আর বিভক্তি হয় না, হর্ষই কিন্তু ইকার। হ্যাঁ, এই শূন্য বিভক্তি আছে। যাবো, এই যাবোর ক্ষেত্রেও কিন্তু শূন্য বিভক্তি কাজ করছে। সুতরাং এইভাবে আমাদের কিন্তু শব্দ পদে পরিণত হচ্ছে। এবার তোমরা দেখো, শব্দ আর পদের যে ব্যাপারটা আমি তোমাদের তোমাদের পার্থক্য বলে দিই। সেটা হলো যে শব্দ কিন্তু বিভক্তিহীন হয়ে থাকে, আর পদ কিন্তু বিভক্তি যুক্ত হয়ে থাকে। এবার আমরা জানি যে পদ 5 প্রকার হয়: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া, তাই তো? বিশেষ্য পদ যেটা, সেটা হলো যে পদের দ্বারা ব্যক্তি, বস্তু, জাতি, গুণ, কার্য ইত্যাদির নাম প্রকাশিত হয় তাকে বলা হয় বিশেষ্য পদ। বিশেষ্য পদ হচ্ছে সেইগুলোই, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, গুণ, কার্য, যেমন ছাগল, ভেড়া, সোনা, রূপো, জনতা, সমিতি, ভোজন, শয়ন, দয়া, মায়া, বাঙালি, জাপানি, মুম্বাই, শ্রীলঙ্কা, তাছাড়া অরুণ, সেলিম, এইগুলো। যেমন দেখো, ভারতের উত্তরে হিমালয় অবস্থিত, ভারতের উত্তরে হিমালয় বা হিমালয় পর্বত অবস্থিত, ভারতের উত্তরে। ভারত কথাটা এখানে কিন্তু বিশেষ্য পদ। এখানে কিন্তু এর বিভক্তি আছে, এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিভক্তি, যেটা কিন্তু ভারতের একসাথে কথাটা আছে, ভারতের। হ্যাঁ, এর বিভক্তি যুক্ত হচ্ছে তয় একা র, সেখানে কিন্তু
রয়ের এই বিভক্তি। হিমালয়ে কিন্তু অবশ্যই অন্তস্থ বিভক্তি আছে, হিমালয়ে অন্তস্থ দেওয়াই আছে এবং সেটাও কিন্তু অন্তস্থ বিভক্তি হলো। এবার দেখো বিশেষ্য পদে গরু উপকারী জন্তু। গরু কিন্তু উকার আছে, কিন্তু সেটা কিন্তু উকার থাকলেও সেটা শূন্য বিভক্তির মধ্যেই পড়ে যাচ্ছে। সাধুতাতেও কিন্তু তোমাদের আকার আছে, দেখতে পাচ্ছ, সেটাও শূন্য বিভক্তির মধ্যে পড়ছে। বেদুইন কিন্তু এখন ইথ প্রত্যয়, এই যখন প্রত্যয় তোমরা পড়ো তখন দেখবে ওই যে শব্দগুলো আসে তখন তোমাদের মনে হবে, জিজ্ঞাসা করতেই পারো তোমরা যে ইন বা ইথ প্রত্যয় যেগুলো ওগুলো কি হয়ে থাকে। প্রত্যয় পড়বে যখন তখন বেদুইন দেখে ঘাবড়ে যাবে না, বিভক্তি সেটা হলো অবশ্যই শূন্য বিভক্তি এখানে। হ্যাঁ, আচ্ছা, বিশেষ্য পদের প্রকারভেদের মধ্যে বিভিন্ন আছে, যেমন সংজ্ঞাবাচক বিশেষ্য, আমি সেগুলো আর তোমাদের ডিটেলসে যাচ্ছি না, কিন্তু একটুখানি বলে দিই। সংজ্ঞাবাচক বিশেষ্য যেমন যার একটা উদাহরণ হচ্ছে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এভারেস্ট, ঢাকা বাংলাদেশের রাজধানী। এই যে ঢাকা, এই যে বিভিন্ন জায়গার নাম, বিভিন্ন মনীষীদের নাম, হ্যাঁ, মানে পর্বত, যেটা একটাই, মানে সেখানে কিন্তু দ্বিতীয় আর নেই, বঙ্কিমচন্দ্র একজনই আছেন, আর কেউ নেই, ঠিক আছে। এছাড়া ঢাকা কিন্তু বাংলাদেশেরই রাজধানী, বাংলাদেশ যে দেশ সেইটা কিন্তু বাংলাদেশ, আর কিন্তু দ্বিতীয় বাংলাদেশ নেই। ঢাকাও একটাই ঢাকা, যেটা বাংলাদেশেরই রাজধানী, অন্য কারো রাজধানী না, আর ঢাকা কিন্তু একটাই জায়গা, ওই একটাই। এবং এভারেস্ট হচ্ছে অবশ্যই এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এভারেস্টই কিন্তু একটাই এভারেস্ট, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এই গেল। যে পদ অন্য পদের গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রভৃতি প্রকাশ করে, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রভৃতি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। বিশেষণ পদের মধ্যে পড়ছে নাম বিশেষণ। নাম বিশেষণের মধ্যে পড়ছে নাম বিশেষণ। এই দেখো তোমাদের একটা জিনিস বলা হলো না, যেটা হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য আছে একটা, শ্রেণীবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। হ্যাঁ, শ্রেণীবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে গরু, নিরীহ প্রাণী। গরু কি ধরনের প্রাণী যদি বলা হয়, গরু নিরীহ প্রাণী শ্রেণীতে পড়ছে গরু। এবং গাছ আমাদের পরম বন্ধু একটা শ্রেণীতে পড়ছে। গরু তো মানুষের মধ্যে মানুষের মধ্যে আমরা গরুকে কখনোই আনবো না। মানুষ, গরুর শ্রেণী আলাদা, গাছের শ্রেণী আলাদা, চাষি চাষ করে। এবার আসছি দেখো মানুষের পর্যায়ে, সেখানে চাষিরা চাষ করে, চাষিরা আলাদা। এবং আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে, বাঙালি আর যারা বাঙালি নন তারা আলাদা, বাঙালি নন যারা তারা আলাদা, আর যারা বাঙালি তারা কিন্তু আলাদা। সুতরাং শ্রেণীবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। মোরা দুটি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এটাও কিন্তু শ্রেণীবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে, কেউ কিন্তু ভুল করবে না। এবার দেখো ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য হচ্ছে ভাব বোঝাচ্ছে। কি ভাব বোঝাচ্ছে? শিশুর সরলতার তুলনা হয় না, সত্যি শিশুর সরলতার তুলনা হয় না। তো সরল মন, ওটা একটা ভাব, একটা হলো ভাব। আচ্ছা, নিষ্ঠা থাকলে অধ্যাবসায় থাকবে, নিষ্ঠা, কোনো একটা কাজে নিষ্ঠা যদি থাকে, শুধু অধ্যাবসায়ের ক্ষেত্রে বলবো না, এখানে আছে অধ্যাবসায়, তুমি নিষ্ঠা সহযোগে যদি অধ্যাবসায় করো তাহলে তোমার সেই পড়াটা অধ্যাবসায়টা ফুলফিল হবে, তাই তো। তো নিষ্ঠাটা হলো একটা মনের ভাব, যে হ্যাঁ আমি এইভাবে আমি অধ্যাবসায়টা করব। শুভ্রতা হলো দুধের ধর্ম, দুধের ধর্ম কখনো পরিবর্তিত হবে না, দুধ সাদাই থাকবে, তাই শুভ্রতাটাই হলো তার ধর্ম। সুতরাং এটা হলো ভাববাচক বিশেষ্য। আচ্ছা, চলে গেলাম ন্যায়পরায়ণতা, উদারতা, সাধুতা, মহত্ব, দয়ালুতা, একাগ্রতা, মননশীলতা, ভক্তি, সৌন্দর্য, দয়া, শান্তি, সততা, বিনয়, সহানুভূতি, বিষণ্ণতা, এইগুলো সব কিন্তু ভাববাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। এগুলো কিন্তু আমাদের মনের ভাব, যেগুলো কিন্তু কখনোই ছোঁয়া যায় না, তাই তো।
আচ্ছা, এবার দেখো ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য কোনটা? গল্প শোনা হয়েছে, এবার বাড়ি যাও, মানে শুনতে পায়, মানে শোনা। আমরা জানি ক্রিয়া হলো কোনো কিছু কাজ করাকে বোঝায়। যেমন ক্রিয়া হচ্ছে কাজ করা বলতে আমরা খাওয়া, শোয়া, ঘুমোনো, শোনা, গান শোনা বা মানুষের কথা শোনা, হ্যাঁ, যে কোনো, এই যে আমি পড়াচ্ছি তোমাদের, হ্যাঁ, এইটা আমি একটা অবশ্যই একটা কাজ করছি, পড়াচ্ছি, কাজ করছি। তোমরা যে শুনছো, ভিডিওটা যে তোমরা দেখছো, সেটাও কিন্তু তোমরা কি করছো? কাজ করছো। সব কিছু শুনছো, দেখছো, দেখাটা কাজ করা, আমি যে বলছি এটা কাজ করা, এই যে সব কিছু মিলিয়ে হলো ক্রিয়া। তো গল্প শোনা হয়েছে, এবার বাড়ি যাও, শোনা শব্দটা যখন আছে তখন কিন্তু সেটা ক্রিয়াবাচক বিশেষ্যে চলে যাচ্ছে। ভোজ বাড়িতে গুরু ভোজন হয়েছে, গুরু ভোজন হয়েছে, গুরু ভোজন হয়েছে বলতে গুরুদেরকে খাওয়ানো হয়েছে। ভোজন কাজটাও কিন্তু ভোজন কার্য বলা হয়। কি এমন বলে না, দেখবে সাহিত্যে আছে, কোনো কোনো মানে সাহিত্যের উপন্যাসে বা ছোট গল্প পড়ে থাকবে, ভোজন কার্য সম্পন্ন হইয়াছিল বা ভোজন কার্য সম্পন্ন হইয়াছে, এইরকম কথা আছে। তো ভোজন করাটাও কিন্তু একটা কাজ বা ক্রিয়া হয়ে গেল। আচ্ছা, তার দিনে ঘুমানোর অভ্যাস নেই। ঘুমানো কাজটা কিন্তু একটা বড় কাজ, আমরা কিন্তু কাজই করছি। সবসময় মানুষ কিন্তু অ্যাক্টিভ থাকে যে কোনো ক্ষেত্রে। এই যে আমরা হাত নেড়ে নেড়ে কথা বলছি, এগুলো কিন্তু কাজকর্মই করছি। হ্যাঁ, আমরা যে মানে ঘুমানোর অভ্যাস নেই, ঘুমানোটা একটা অবশ্যই কাজ। বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া আছে, এই আত্মীয় স্বজন যে আসছে, যাচ্ছে, আসা যাওয়া, এইটাও কিন্তু একটা ক্রিয়াবাচক বিশেষ্য। কুলিদের হাঁকে ডাকে ঘুম ভাঙলো, হাঁক ডাক করছে, কুলিরা হাঁক ডাক করছে, বলে হাঁক ডাকটা কি আবার ভাববা এই ক্রিয়াবাচক বিশেষ্য? কেন ক্রিয়াবাচক বিশেষ্য না? হাঁকছে মানে ডাকছে তো কাউকে, নিশ্চয়ই একটা কাজই তো করছে, কাজই ওটা, সেই কারণে সেটা ক্রিয়াবাচক বিশেষ্য। আচ্ছা, দান, ধ্যান, গমন, শয়ন, লিখন, পঠন, দাঁড়ানো, ঘ্যান ঘ্যানানো, চলা, চেঁচামেচি, দাঁত খিচানো, এইগুলো সব কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। সমষ্টিবাচক বিশেষ্য দেখো, বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরছে। সেনাদল, যখনই আমরা গণ কথাটা পাবো বা গণ শব্দটা পাবো বা বৃন্দ শব্দটা পাবো, বা ধরো আমরা ছাত্রবৃন্দ বলে থাকি, ছাত্রবৃন্দ বা ছাত্রগণ, অভিভাবকগণ, অভিভাবকবৃন্দ, সেনাদল, সেনাবাহিনী, এক ঝাঁক পাখি, মানে একটা পাখি যাচ্ছে না একসাথে, একটা ঝাঁক চলে গেল, আকাশের দিকে তাকিয়ে দেখলাম এক ঝাঁক পাখি ওইদিকে উড়ে গেল, সেই এক ঝাঁক পাখি। পঞ্চায়েতের সিদ্ধান্ত মতো কাজ হচ্ছে। পঞ্চায়েত কি আর একা একা হয় না, একটা কমিটি নিয়ে, যেমন একটা কমিটি নিয়ে পঞ্চায়েত গড়ে ওঠে, তাই তো? পঞ্চায়েত, সেটা হলো পঞ্চায়েতের প্রধান থাকে। শুধু কি পঞ্চায়েতের প্রধান থাকলে হবে? একজনকে বসানো হয়ে থাকে পঞ্চায়েতের প্রধান, কিন্তু সেখানে আরও সবাই আছে, তারা কাজ করে, পুরোটা নিয়েই কিন্তু পঞ্চায়েত। আর যিনি পঞ্চায়েতই করছেন তিনি হলেন পঞ্চায়েত প্রধান, এবং পঞ্চায়েতের সভাপতি থাকেন, আর উপসভাপতি থাকেন, এই সমস্ত। সুতরাং পঞ্চায়েত কথাটা কিন্তু অবশ্যই সমষ্টিবাচক বিশেষ্য। পুজোয় এক ছড়া কলা দেওয়া হয়েছে। এক ছড়া কলা দেওয়া মানে কি? এক ছড়া কলা, ছড়া কথাটা যেখানে আছে সেটা কিন্তু অবশ্যই সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, দল, শ্রেণী, সমিতি, সংঘ, সভা, সমাজ, জনতা, একদল ডাকাত, একপাল ভেড়া, এইগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। একপাল ভেড়া চলে গেল, একদল ডাকাত এসে বাড়ি থেকে জিনিসপত্র লুণ্ঠন করে নিয়ে বেরিয়ে গেল, এই যে কথাগুলো আমরা বলে থাকি, একদল ডাকাত এলো, কখনোই কিন্তু আমরা দল কথাটা ব্যবহার করব না, নয়, একদল ডাকাতি বলবো, এবং একপাল ভেড়াই আমরা বলবো। একটা ভেড়া এসে ওই সমস্ত পঙ্গপাল, যেমন আমরা পঙ্গপাল বলে থাকি, যেমন সে একপাল, মানে পঙ্গপাল যেমন বলে থাকি, তেমন সেই একপাল সেই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। একটা ভেড়া এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিল, অমন তো হয় না, একপাল ভেড়া এলো, এই রকম। তো সুতরাং এগুলো সমষ্টিবাচক। এই গেল আজকে বিশেষ্য পদের ওপর আলোচনা, পদ সংক্রান্ত আলোচনা, বিশেষণ পদটা সম্পর্কে আলোচনা আমি সময় পেলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে করে দেব। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগছে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন দিয়ে রাখো, অবশ্যই বন্ধুদের সাথে লাইক করে শেয়ার করো, আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।